আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের 16ই মার্চের ফার্স্ট শিফটে হওয়া সমস্ত জিকে প্রশ্নগুলো দেখে নাও যে কী ধরনের প্রশ্ন কোন কোন টপিক থেকে এসেছে। আর এখন মানে যাদের সামনে পরীক্ষা আছে তোমরা এখন এই মুহূর্তে কোন কোন টপিকগুলো রিভিশন করবে সব কিছু আমি কিন্তু এখানে তুলে দিয়েছি। যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে সেই টপিকটা একদম টেনে হিচড়ে কিন্তু আমি তোমাদের তুলে দিয়েছি। সেই জন্যই কিন্তু এই ক্লাসটা আনতে একটু দেরি হয়ে গেল। তাই বলছি যাদের হাতে 4 থেকে 5টা দিন সময় আছে তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো করে যাও। সরাসরি এখান থেকে 24 থেকে 25টা নাম্বার কিন্তু অনায়াসে কমন পাবা, পরীক্ষা দিয়ে মিলিয়ে নিও। তাই বলছি অবশ্যই ক্লাসগুলো করবা। আর পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো। দেখো আমি চটপট বলবো কি প্রশ্ন এসেছিল প্রথমেই দেখে নাও যে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত কোন দলকে পরাজিত করেছিল? নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল। তাহলে 2025-এর যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয় কোথায় হয়? তোমার এই পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাতে হয়, যেখানে ভারত জয়লাভ করে নিউজিল্যান্ডকে হারায়। ফাইনাল ম্যাচ হয় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 9ই মার্চ 2025-এ হয়। আর ফাইনালে ভারত 4 উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন রোহিত শর্মা, তোমার হচ্ছে 76 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রোহিত শর্মা। আর এই ট্রফিটা জিতে ভারত তৃতীয় শিরোপা অর্জন করলো। আর 25-এর যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে সেখানে মোট 8টি দল অংশগ্রহণ করেছিল। দেখে নেব অনূর্ধ্ব 19 পুরুষদের বিশ্বকাপ 2026-এ যেটা হয় 15ই জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি 2026-এ হয়। নামিবিয়া ও জিম্বাবুয়ে আয়োজন করেছিল, যেখানে ভারত জয়লাভ করেছিল, ইংল্যান্ডকে হারিয়েছিল। 16তম সংস্করণ ছিল। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় ছিল বৈভব সূর্যবংশী। সর্বাধিক রান করেছিল বেন মেইস। কত রান? 444 রান। তাহলে 444 রান করে সর্বাধিক রানের রেকর্ড করে আন্ডার 19 পুরুষ বিশ্বকাপে কে? বেন মেইস। সর্বাধিক উইকেট নিয়েছে ম্যানি লুমসডেন ইংল্যান্ডের। ভারতের অধিনায়ক ছিলেন আয়ুষ মাত্রে। দেখে নাও মহিলা প্রিমিয়াম লিগ 2026, যেখানে বিজয়ী দল হচ্ছে আরসিবি, দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে। 4র্থ সংস্করণ ছিল। ফাইনালটা হয়েছিল মুম্বাই, মানে খেলা হয় মুম্বাই ও ভাদোদরাতে। 9ই জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি 2026-এ খেলা শেষ হয়ে গেছে। টাইটেল স্পন্সর করেছিল টাটা গ্রুপ। তাড়াতাড়ি বলছি যাতে অনেক পেজ আছে তো তাড়াতাড়ি আমি করিয়ে দিতে পারি সেই জন্য। পার্পেল কাপ কে পেয়েছে? সোফি ডিভাইন। ঠিক আছে, পার্পেল কাপ সোফি ডিভাইন। অরেঞ্জ কাপ স্মৃতি মান্ধানা 377 রান করে। ফাইনাল ম্যাচ হয় গুজরাটের ভাদোদরাতে বিসিএ স্টেডিয়াম কোটাম্বি। আর যারা জিতেছে তাদেরকে 6 কোটি টাকা দেওয়া হয়েছে। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় ছিল স্মৃতি মান্ধানা। 2026-এর যে নিলাম হয় সেখানে সবথেকে দামি খেলোয়াড় ছিল দীপ্তি শর্মা। 3.20 কোটিতে তাকে কেনা হয়েছিল। আর সবচেয়ে বিদেশি দামি খেলোয়াড় ছিল অ্যামেলিয়া কের, 3 কোটি টাকা। ঠিক আছে, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ যেটা হয় সেটা হচ্ছে তোমার ওই 10তম আসর বসেছিল ভারত আর শ্রীলঙ্কার জুড়ে। আর 20টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনালটা হয়েছিল 8ই মার্চ 2026-এ ওই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছিল ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে, যেখানে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে জয়লাভ করে। কত রানে? ওই 96 রানে কিন্তু জয়লাভ করেছিল। ফাইনালে সেরা খেলোয়াড় ছিল জাসপ্রীত বুমরা। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হচ্ছে সঞ্জু স্যামসন, যিনি 5 ইনিংস খেলে 321 রান করেছিল। দেখো দ্বিতীয় প্রশ্ন এটা এসেছিল যে নিচের কোন খাতটি তৃতীয়াংশ খাত বা তৃতীয় খাতের আওতায় পড়ে? সঙ্গে সঙ্গে বলে দিবা, সেবা হয়ে যাবে সঠিক উত্তর। দাদা প্রাথমিক খাত বলতে কি বোঝায়? প্রাথমিক খাতে প্রাকৃতিক সম্পদ থেকে সরাসরি উৎপাদন করা হয়। উদাহরণ কৃষি, মৎস্য, বনজ সম্পদ, খনিজ উত্তোলন করা, এগুলো সবই কিন্তু প্রাথমিক খাতের মধ্যে পড়ছে। ভারতের গ্রামীণ অর্থনীতির প্রধান ভিত্তিই হচ্ছে প্রাথমিক খাত। ভারতের মোট কর্মসংস্থানের প্রায় 40 থেকে 45% এই প্রাথমিক খাতের সঙ্গে যুক্ত, যার মধ্যে রয়েছে ধান, গম, আখ, তুলা, চা। ভারত বিশ্বের অন্যতম বড় দুগ্ধ উৎপাদনকারী দেশ, এটাও মাথায় রেখো। মাধ্যমিক খাত বা দ্বিতীয় খাত তোমার হচ্ছে সেকেন্ডারি সেক্টর, যার এটা হচ্ছে বোঝাচ্ছে যে কাঁচা মাল থেকে প্রস্তুত করা যে পণ্য তৈরি করা হয়, শিল্প বা উৎপাদন বলতে পারো, দ্বিতীয় খাতের মধ্যে পড়ছে, যার মধ্যে ইস্পাত, সিমেন্ট, টেক্সটাইল, অটোমোবাইল, রাসায়নিক, এগুলো সবই কিন্তু দ্বিতীয় খাতের মধ্যে পড়ছে। ভারতের জিডিপিতে প্রায় 25 থেকে 30% অবদান রাখে এই দ্বিতীয় সেক্টর বা দ্বিতীয় খাত। শিল্প বিকাশের জন্য সরকার মেক ইন ইন্ডিয়া কর্মসূচি চালু করে। তাহলে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কোন খাতের মধ্যে পড়ে? দ্বিতীয় খাতের মধ্যে পড়ে। তৃতীয় খাত যেটা পরিষেবা বা সার্ভিস প্রদানকারী খাত, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, পর্যটন, আইটি, যাই বলো না কেন তৃতীয় খাতের মধ্যে পড়ছে। আর ভারতের জিডিপিতে সবথেকে বেশি অবদান রাখে এই তৃতীয় খাত, 50 থেকে 55%। ভারতের আইটি পরিষেবা বিশ্বের
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা এসেছিল যে ৮৬তম সাংবিধানিক সংশোধনী আইন যেটা ২০০২ সালে করা হয়, তার দ্বারা ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যতে কি যুক্ত করা হয়েছিল? দাদা ওই ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ প্রদান করাই কিন্তু বলা হয়েছিল। দেখে নেব পুরো সংবিধান সংশোধনটা। প্রথম সংবিধান সংশোধন হয় ১৯৫১ সালে, যার দ্বারা নবম তফসিল যুক্ত করা হয়। সপ্তম হয় ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করার জন্য। ১২তম সংশোধন হয় গোয়া, দমন ও দিউ একটি কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর জন্য। ১৪তম সংশোধন হয় হিমাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, গোয়া আর বিধানসভা তৈরি করার জন্য। ১৫তম সংশোধন হয় ৬৩তে হাইকোর্টের বিচারকের অবসরণের বয়স ৬০ বছর থেকে ৬২ বছর বাড়ানো হয়েছিল। ২১তম সংশোধন হয়েছিল ৬৭তে, কতই? ৬৭তে, ২১তম ৬৭তে, যেখানে অষ্টম তপশিলিতে সিদ্ধি ভাষাকে ১৫তম আঞ্চলিক ভাষা হিসাবে যোগ করা হয়। ২৪তম সংশোধন হয় ৭১-এ মৌলিক অধিকার যোগ করা হয়। ২৬তম সংশোধনে রাজ পরিবারের প্রাক্তন শাসকদের ভাতা বাতিল করা হয়। ৩১তম সংশোধনের দ্বারা সংসদে ৫২৫টি আসন বাড়িয়ে ৫৪৫টা বানানো হয়েছিল। ৩৬তম সংশোধন হয় ৭৫-এ, যেখানে সিকিম একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। ৪২তম সংবিধান সংশোধন হয় ১৯৭৬-এ। কত সালে? ৭৬-এ, ১৯৭৬-এ, যেখানে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, জাতির অখণ্ডতা এই শব্দগুলো যুক্ত করা হয়েছিল। শরণ সিং কমিটির অধীনে সংবিধানে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। আর কি করা হয়েছিল? লোকসভা ও বিধানসভা কার্যকালের মেয়াদ ৫ বছর থেকে ৬ বছর করা হয়েছিল। প্রশাসনিক বিচার সভা গঠন করা হয়েছিল। একাধিক সংশোধন করা হয় বলে একেই মিনি কনস্টিটিউশন বলা হয় ৪২তম সংবিধান সংশোধনীকে। চলে আসো ৪৪তম সংশোধন ১৯৭৮-এ হয়। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেয়। লোকসভা ও বিধানসভায় কার্যকালের মেয়াদ আবার ৫ বছর করে দেওয়া হয়। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পুনর্বিবেচনার জন্য মন্ত্রিপরিষদের কাছে একটি বিশেষ বিল ফেরত পাঠানোর ক্ষমতার কথা বলা হয়। ৫২তম সংশোধন হয় রাজনৈতিক দলত্যাগের বিরুদ্ধে বিধানের জন্য। ৬১তম সংশোধন হয় ১৯৮৯, এই যেটার মাধ্যমেই তোমার হচ্ছে ভোটের বয়স হচ্ছে ২১ থেকে ১৮ করা হয়। ৭৩তম হয় ৯২-তে, যেখানে তোমার এই পঞ্চায়েত ব্যবস্থায় মেয়েদের জন্য ৩ ভাগের ১ ভাগ আসন থাকবে বলা হয়েছে। ৭৪তম সংশোধন হয় ৯৩-তে, যেখানে হচ্ছে ৯-এর এ ভাগে যুক্ত করা হয়েছিল কি? পৌরসভাগুলিকে। ঠিক আছে। ৮৬তম সংবিধান সংশোধনী যেটা পরীক্ষায় এসেছে ২০০২-এ হয়, যেখানে ৬ থেকে ১৪ বা ১৫ বছর বয়সের শিশুদেরকে শিক্ষার অধিকার দেওয়াই হচ্ছে মৌলিক অধিকার বলা হয়। ৯২তম সংশোধন ২০০৩-এ হয়, বোডো, ডোগরি, সাঁওতালি, মৈথিলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। ৯৭তম সংশোধন ১১-তে হয়, সমবায় সমিতি গঠিত হয়। ১০০তম সংবিধান সংশোধন বলো ২০১৫-তে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়। আর ১০১তম ২০১৭-তে জিএসটি চালু হয়। ১০২তম ২০১৮-তে অনগ্রসর জাতিদের জন্য জাতীয় কমিশন গঠন করা হয়। আর ১০৩তম সংবিধান সংশোধন ১৯-এ হয়, ইডব্লিউএসদের জন্য 10% রিজার্ভেশন। ১০৪তম ২০-তে লোকসভা ও রাজ্য বিধানসভায় এসসি এবং এসটিদের আসন সংরক্ষণের বয়সসীমা ১০ বছর বাড়ানো হয়েছিল। ১০৫তম ২০২১-এ একটি সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীদের তালিকা প্রস্তুত করার জন্য রাজ্য সরকারের পুনরুদ্ধার করা হয়। ১০৬তম ২৩-এ হয়, এটি লোকসভা, রাজ্য বিধানসভার সমস্ত আসনের ১/৩ মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়। বোঝা গেল? ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি কার দ্বারা সম্পাদিত বা কার লেখা? এই প্রশ্নটা এসেছিল। সঠিক উত্তর কি? বলবো দাদা মহাত্মা গান্ধী হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এবার আমরা পত্রিকা দেখে নেব। অমৃতবাজার শিশির কুমার মতিলাল, শিশির কুমার আর মতিলাল, অমৃতবাজার। বেঙ্গল গেজেট হিকি, হিন্দু পেট্রিয়ট হরিশ, এইভাবে মাথায় রাখবা। ইয়ং ইন্ডিয়া মহাত্মা গান্ধী, ইন্ডিয়ান মিররে দেখে কেশবচন্দ্র, যুগান্তর ভূপেন্দ্র দত্ত, সঞ্জীবনী কৃষ্ণকুমার মিত্র, তত্ত্ববোধিনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত, সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায়। আচ্ছা দেখো, তোমাদের যাদের সামনেই পরীক্ষা, হয়তো কাল কিংবা পরশুদিন পরীক্ষা, তোমাদের তো এত কিছু মাথায় রাখা সম্ভব হয়ে উঠবে না। সেই জন্য আমি কিন্তু পিডিএফ যখন তোমাদের টেলিগ্রামে দেবো, আমি একটু পারলে মার্কিং করে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এরকম মার্কিং করে দেবো, সেইগুলোই বিশেষ করে পড়ে যাবা। আর যাদের হাতে ৫-৭ দিন সময় আছে অবশ্যই সব পড়বা। আচ্ছা, দিগদর্শন, সমাচার দর্পণ জন মার্সম্যান, আল হিলাল আবুল কালাম আজাদ, ধূমকেতু কাজী নজরুল ইসলাম, আর্য দর্শন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। চলো, এই প্রশ্ন এসেছিল যে দিল্লি সুলতানাতে তোমার এই চালিসা দল বা তুর্কান ই
চিহালগনি কে গঠন করেছিল? ইলতুৎমিশ। কি হবে? চালিসা দল ইলতুৎমিশ। তাহলে আমরা এবার কি করব? দিল্লির সুলতানাত একদম দুমড়ে মুচড়ে পড়ে নেব। দেখো, দিল্লির সুলতানাত হলো 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর ভারতে মুসলিম শাসকদের সাম্রাজ্য। এটি মানে এই সময় 5টি রাজবংশ দিল্লি শাসন করেছিল। প্রথমেই চলে আসি দাস বংশ। প্রতিষ্ঠাতা কে ছিল? কুতুবউদ্দিন আইবক। ওই সালটা অতটা মাথায় রাখতে হবে না এই মুহূর্তে, অত পারবা না, যা বলি সেগুলো মাথায় রাখো। যে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক, তিনি দিল্লি সুলতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনিই ছিলেন মোহাম্মদ ঘুরির সেনাপতি। তাকে বলা হয় লাখো বক্স। লাখো বক্স, ঠিক আছে। কুতুব মিনার নির্মাণ কাজ তিনি শুরু করেছিলেন। চলে আসো ইলতুৎমিশ। ইলতুৎমিশ দাদা কি করে? ওই দিল্লির সুলতানাতকে মানে শক্তিশালী করেন, চালিসা দল গঠন করে, দিল্লিকে স্থায়ী রাজধানী করে, আর রূপার টঙ্কা বা তামার জিতাল মুদ্রা চালু করে। রাজিয়ার কথা যদি বলি, রাজিয়া সুলতান তিনি ভারতের প্রথম মুসলিম মহিলা শাসক ছিলেন। নারী হওয়ার কারণে তাকে অনেক অভিজাতদের বিরুদ্ধে মানে বিদ্রোহ করতে হয়েছিল। গিয়াসউদ্দিন বলবনের কথা যদি বলি, অত্যন্ত কঠোর শাসক ছিলেন তিনি। রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিল। চালিসা দলের শক্তি ধ্বংস করেন, রাজশক্তিকে অত্যন্ত শক্তিশালী করেন। তারপরের বংশ হচ্ছে খলজি বংশ। খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি। তিনি হচ্ছে তুলনামূলকভাবে শান্তিপ্রিয় শাসক ছিলেন, ঠিক আছে। আলাউদ্দিন খলজির কথা বলি, তিনি হচ্ছে দিল্লির সুলতানাতের অন্যতম শক্তিশালী শাসক। এই বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। তারপরে সৈন্যদের, এই প্রশ্নটা এসছে আজকে, ঠিক আছে, মানে আরও একবার এখান থেকে এই টপিক থেকে এই প্রশ্নটা এসছে যে আলাউদ্দিন এই বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিল? আলাউদ্দিন খলজি, ঠিক আছে। দেখো, যে সৈন্যদের বেতন ঠিক রাখতে, বাজারের দাম নির্ধারণ, তারপরে দক্ষিণ ভারতের অভিযান, মঙ্গল আক্রমণ প্রতিহত করেন, গুপ্তচর ব্যবস্থা শক্তিশালী করেন। কেমন? তুঘলক বংশ। চলে আসি, প্রতিষ্ঠাতাকে গিয়াসউদ্দিন তুগলক, ঠিক আছে। আর হচ্ছে দেখো, মোহাম্মদ বিন তুগলক অত্যন্ত মেধাবী, কিন্তু অনেক সিদ্ধান্ত তিনি ব্যর্থ হন। রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেন, টোকেন মুদ্রা চালু করেন, কৃষি উন্নয়ন করার চেষ্টা করেছিলেন। ফিরোজ শাহ তুগলকের কথা যদি বলি, তিনি কি করেছিল? বহু খাল ও সেচ ব্যবস্থা করেছিল, কর কমিয়েছিলেন, বহু মাদ্রাসা ও হাসপাতাল তৈরি করেছিলেন। সৈয়দ বংশের কথা যদি আসি, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ। খিজির খাঁ, দেখো লোদি, হ্যাঁ লোদি বংশ। দেখো, লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তোমার হচ্ছে এই বহলুল লোদি। সিকান্দার লোদি ছিলেন একজন শাসক, যিনি এই মানে লোদি বংশের শাসক, যিনি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন। ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ শাসক, যিনি মানে বলতে পারো দিল্লির সুলতানতের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। ওই মনে আছে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। কেমন? তারপরেই তো মোগল যুগ শুরু হয়ে গেল। এই প্রশ্ন এসেছিল যে 2025 খ্রিস্টপূর্বাব্দের দিকে কোন বন্দর থেকে সর্বাধিক মালবাহী বা বাণিজ্য পরিচালিত হতো? লোথাল, গুজরাটের লোথাল। চলে যাব সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন এসছে, একটু চটপট সিন্ধু সভ্যতা রিভিশন করব। দাদা, সিন্ধু সভ্যতাকে চালকোলিথিক সভ্যতা বা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলে। আবিষ্কারক ছিলেন জন মার্শাল। ভারতের ইতিহাসে এটিই ছিল প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা। সময়কাল যদি দেখি, খ্রিস্টপূর্ব 2500 থেকে খ্রিস্টপূর্ব 2000 পর্যন্ত। আর এই সভ্যতার প্রধান যে বন্দর, যেটা পরীক্ষা এসেছে, সেটা হচ্ছে লোথাল, ঠিক আছে। বন্দর শহরটার নাম ছিল লোথাল। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানটার নাম হচ্ছে হরপ্পা, যেটি ইরাবতী বা রাবি নদীর তীরে অবস্থিত। 1921 সালে দয়ারাম সাহানি এটা আবিষ্কার করেছিল, মানে হরপ্পা। তা সিন্ধু সভ্যতায় পাওয়া নিদর্শনগুলি কি কি পাওয়া যায়? স্নানাগার, 6টি শস্যাগার, নগর প্রাচীর, নিত্যরত্নকে মানে ব্রোঞ্জের মূর্তি, বৃহৎ আলোচনা কক্ষ, সার খোদিত সিলমোহর। কেমন? প্রধান জীবিকার মধ্যে বলে কৃষিকাজ ছিল প্রধান, যার মধ্যে ধান, গম, বার্লি, গম, যব, তোমার সরিষা তেল, খেজুর তুলা, এইগুলো। যে সমস্ত প্রাণীর ব্যবহার প্রচলিত ছিল সেগুলি ভেড়া, ছাগল, মহিষ, ষাঁড়, বন্য শূকর, তারপরে কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, হরিণ, উট, হাতি, বাঘ, এইগুলো। ঘোড়া তারা চিনতো না। গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ মাথায় রাখবে যে সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু ঘোড়া কি জিনিস, ঘোড়া এই প্রাণীটা চিনতো না। হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয়, তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন জন মার্শাল। সিন্ধু সভ্যতার যে লিপি, একটি সাংকেতিক লিপি, এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এটি তোমার হচ্ছে ব্রোস্ট্রোফেডন প্রাকৃতিক লিপি। সিন্ধু সভ্যতার মানুষ প্রথম গম আর বার্লি শস্যের চাষ শিখেছিল। কেমন? মহেঞ্জোদারো ছিল, দেখো চলে যাই,
মহেঞ্জোদারো ছিল হরপ্পার একটি বৃহৎ কেন্দ্র। এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। আবিষ্কারক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 22-এ আবিষ্কার করে। সিন্ধু সভ্যতায় মানে কাঠের তৈরি নাঙলের ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গালে। মাথায় রাখবে, কালীবঙ্গাল মানে কালো কঙ্কন। আর যে বৃহৎ স্নানাগার না, সেটা 180x108 ফুট মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছিল। আর কালীবঙ্গাল আর লোথাল উভয় জায়গাতেই ইট ভাটার নিদর্শন পাওয়া গেছে। 1800 খ্রিস্টপূর্বাব্দে ধানের চাষের প্রথম প্রমাণ মেলে লোথালে। কেমন? আর দেখো, হরপ্পা বর্তমানে পশ্চিম পাঞ্জাবের মন্টোগোমারিতে অবস্থিত। আর হরপ্পা সভ্যতাই তোমার হচ্ছে ম্যানচেস্টার বলা হয়, মানে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথালকে। কেমন? পত্রকেন্দ্র ঐতিহাসিকদের কাছে সিন্ধু সভ্যতার প্রবেশদ্বার নামে পরিচিত ছিল হরপ্পা। সিন্ধু সভ্যতায় কার্পাস বস্ত্র ব্যাবিলনে সিন্ধম নামে পরিচিত। সিন্ধু সভ্যতায় সাধারণত পশু পাখির দ্বারা মৃতদেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হতো। সিন্ধু সভ্যতার বিখ্যাত ষাঁড়ের মোহরটি পাওয়া গেছে হরপ্পাতে। সিন্ধু সভ্যতার মানুষ ঘোড়ার ব্যবহার জানতো না অবশ্যই। আর হরপ্পার প্রাচীন ভারতীয় লিপি খরষ্টি লিপির ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। মেহেরগড় সভ্যতার আবিষ্কার ছিল জ্যাফ হ্যাসোয়া জারিজ। চানহোদারো পত্রকেন্দ্রটি আবিষ্কার করেন ননীগোপাল মজুমদার। আলমগীর গুরুত্বপূর্ণ সিন্ধু পতাকা কেন্দ্রটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। তাহলে আলমগীর কোথায়? উত্তরপ্রদেশে। কেমন? সিন্ধু সভ্যতায় চানহোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশে, ধোলাবিরা গুজরাটে, বানওয়ালি হরিয়ানাতে, কালীবঙ্গাল রাজস্থানে। বোনা কাপড়ের একটি টুকরো পাওয়া গেছে মহেঞ্জোদারো শহরে। কেমন? আর দেখো, মেহেরগড় সভ্যতায় দুইটি বাড়ির মাঝখানে কবরের অস্তিত্ব পাওয়া গেছে। বিটুমিন দিয়ে মোড়া ঝুড়ি মেহেরগড় সভ্যতায় পাওয়া গিয়েছিল। চলো, এই প্রশ্ন এসেছিল দেখো যে 1990-এর দশকে ভারতের মোট দেশজ উৎপাদন কোন ক্ষেত্রে সর্বোচ্চ প্রবৃদ্ধির আর কি রেকর্ড করেছে? সেটা হচ্ছে তোমার এই তৃতীয় ক্ষেত্র বা পরিষেবা ক্ষেত্র বলতে পারো। দেখো, যে ভারতের অর্থনীতিতে খাতভিত্তিক পরিবর্তন যেগুলো হয়েছে সেগুলো দেখব 1950 থেকে 51-তে। 1950 থেকে 51-তে জিডিপিতে কৃষিখাতে অংশ ছিল প্রায় 59%, সব থেকে বেশি। যেই 1990-91 চলে যাও, 90-91 সেটা কমে দাঁড়িয়ে যায় 28%। কিসে? কৃষি খাতে জিডিপিতে প্রবৃদ্ধির হার 28%-এ দাঁড়িয়েছে। আর সেই বছরেই মানে সেই সময়ই 90-91-তেই তোমার এই পরিষেবা খাত দ্রুত বৃদ্ধি পেয়ে সব থেকে বড় খাত হয়ে উঠেছিল। তাহলে পরিষেবা খাত দ্রুত বৃদ্ধি পেয়েছিল 90-91-তে। এই 91-তে ভারতে একটা নীতি চালু হয়, যেটা হচ্ছে এলপিজি নীতি। এলপিজি তোমার হচ্ছে লেবারাইজেশন বা উদারীকরণ, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। ঠিক আছে? উদারীকরণ, বেসরকারীকরণ আর তোমার হচ্ছে বিশ্বায়ন। ঠিক আছে? আর এই সংস্কার চালু হয়, মানে এই যে এলপিজি নীতি চালু করেছিল, মানে যে প্রধানমন্ত্রী তিনি ছিলেন পিভি নরসিমহা রাও, আর তখন অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ঠিক আছে? 1990-91 যে কর্মসংস্থানের বন্টন কৃষিখাতে কত শতাংশ ছিল? 67%, পরিষেবা খাতে 20.2 মানে 5%, আর শিল্প খাতে 12%। গুরুত্বপূর্ণ কিন্তু বস, অবশ্যই পড়বে এগুলো। কেমন? ভারতের অর্থনীতিতে 3টি ধাপের পরিবর্তন হয়েছিল 50 থেকে 80, 80 থেকে 90, 90-এর পর। তাই 50 থেকে 80-তে কৃষিভিত্তিক অর্থনীতি বলা হয়, 80 থেকে 90-কে শিল্পের বৃদ্ধি ঘটে, আর 90-এর পরে যেটা আমাদের প্রশ্নে এসছে 90 থেকে 91 বা 90-এর পরে পরিষেবা খাতে আধিপত্য বেড়েছিল। এই প্রশ্ন এসেছিল দেখো যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পুরুষ ও মহিলা উভয়ের জন্য সমান কাজের জন্য সমান বেতন প্রদানের বলা হয়েছে? সেটা ধারা 39-এর ডি। বুঝতে পারছো? যে 39-এর ডি ধারায়। তা দেখো, এটা কোথা থেকে নিয়েছে? আমাদের ওই যে রাষ্ট্রনীতির যে নির্দেশমূলক যে নীতি রয়েছে না, যেটা হচ্ছে তোমার ওই 35 থেকে মনে হয় 51 কি কত পর্যন্ত, একটু দেখে নিও, আমার অতটা পড়া নেই তো। তো দেখো, সংবিধানের যেটা পার্ট 4-এর একটা অংশ রাষ্ট্রনীতির নির্দেশক তথ্য রয়েছে, যার মধ্যে দেখো এই ধারাগুলো দেখে নাও। 39-এর এতে বলে যে নাগরিকদের পর্যাপ্ত জীবিকার সুযোগ নিশ্চিত করা। বি বলে দেশের সম্পদের সুষ্ঠু বন্টন করতে হবে। সি বলে যে সম্পদের কেন্দ্রীকরণ রোধ করতে হবে। ডি বলে যে মানে সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে, নারী বা পুরুষের। এটাই এসছে কিন্তু, হ্যাঁ। আর ই বলে যে শ্রমিকদের স্বাস্থ্য ও শক্তি রক্ষা করতে হবে। এফ বলে শিশুদের উন্নয়ন ও সুরক্ষা দিতে হবে। তা ভারতে সমান বেতনের নীতি কার্যকর করতে তৈরি করা হয়েছিল সমান পারিশ্রমিক আইন, 1976-এর আইন। এই আইনে বলা হয়েছে নারী ও পুরুষ শ্রমিকদের সমান কাজের জন্য সমান মজুরি দিতে হবে। নিয়োগে মানে এই কর্মনিয়োগে লিঙ্গভিত্তিক বৈষম্য করা যাবে না। ঠিক আছে? কোন আইন দ্বারা? সমান পারিশ্রমিক আইন, 1976। এই আইনটা কিন্তু মাথায় রাখবে, সামনের পরীক্ষা আসবে। তাই এবার আমরা দেখব কোন টপিক থেকে প্রশ্ন তোমার এই রাষ্ট্রনীতির
নির্দেশমূলক নীতি, যেটা 36 থেকে 51, কেমন 35 নয় 36 থেকে 51। তো দেখো এটা হচ্ছে চতুর্থ ভাগে রয়েছে, তাই না? এই নীতি ধারা হচ্ছে 36 থেকে 51। আর এগুলো কি করে, ওই রাষ্ট্র পরিচালনার নীতিমালা হিসাবে কাজ করে। এগুলো আদালতে বলবৎযোগ্য নয়, এই ধারণা নেওয়া হয়েছিল আইরিশ সংবিধান থেকে। আর মূল উদ্দেশ্য হচ্ছে এই কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে হবে, তাই না? আর 3টি ভাগে ভাগ করা যায় তোমার এই রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতিকে। এক রয়েছে সমাজতান্ত্রিক নীতি, যেটা হচ্ছে সমাজ ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা করবে, যার মধ্যে এই ধারাগুলো রয়েছে, দেখে নাও গুরুত্বপূর্ণ ধারাগুলো, যে 38-এ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। 39-এ রাষ্ট্রের নীতিমালা, সমান বেতন, সম্পদের ন্যায্য বণ্টন। 39-এর এতে দারিদ্র্যের জন্য বিনামূল্যে আইনি সহায়তা। 41-এ কাজ, শিক্ষা ও জনসাহায্যের অধিকার। 42-এ তোমার এই শ্রমিকদের মানবিক কাজের পরিবেশ এবং মাতৃকালীন সুবিধা। 43-এ শ্রমিকদের জীবিকার উপযুক্ত মজুরি দিতে হবে। 47-এ পুষ্টি ও জনস্বাস্থ্যের উন্নয়নের সঙ্গে জড়িত। 2 নম্বর যে ভাগটা দেখো, গান্ধীবাদী নীতি, যার উদ্দেশ্য হলো গ্রামীণ উন্নয়ন এবং স্বনির্ভর সমাজ গঠন করা, যার মধ্যে 40, 43, 46 এই ধারাগুলো দেখে নেব। 40-এ বলে যে গ্রাম পঞ্চায়েত গঠন করতে হবে। 43 বলে কুঠির শিল্পকে উন্নয়ন করতে হবে, মানে উন্নতি ঘটাতে হবে। 46 বলে তপশিলি জাতি এবং উপজাতিদের উন্নয়ন করতে হবে। 47 বলে যে মদ্যপান বা ক্ষতিকারক দ্রব্য নিয়ন্ত্রণ করতে হবে। আর 48 বলে যে কৃষি ও পশুপালনের আধুনিকরণ করতে হবে। 3 নম্বর ভাগটা ছিল যে উদার বৈদিক নীতি, যার মধ্যে এই ধারাগুলো রয়েছে। 44 বলে যে সমান দেওয়ানি বিধির কথা। 45 বলে শিশুদের প্রাথমিক শিক্ষা দিতে হবে। 48-এর এ বলে পরিবেশ ও বনকে সুরক্ষা করতে হবে। আর 49 বলে জাতীয় স্মৃতিস্তম্ভ রক্ষা করতে হবে। 50 বলে বিচার বিভাগে প্রশাসন থেকে পৃথক করা হবে। আর 51 বলে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে হবে। চলো, এই প্রশ্ন এসেছিল যে দমন ও দিউ বা পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন হিসাবে কে কাজ করেন? বুঝতেই পারছো যে লেফটেন্যান্ট গভর্নর থাকে একজন, প্রশাসক বলি আমরা। তা এই কেন্দ্রশাসিত অঞ্চলের রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে লেফটেন্যান্ট গভর্নর বা প্রশাসক কাজ করেন। কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত বিধান সংবিধানের 239 নং অনুচ্ছেদে রয়েছে। তা লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি নিজেই। সব কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা কিন্তু নেই। দিল্লি, পুদুচেরিতে বিধানসভা আছে, ঠিক আছে, সাথে বর্তমানে মনে হয় জম্মু কাশ্মীরেও আছে, কিন্তু দেখে নিও একটু, কেমন? আর বাদবাকি অন্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কিন্তু বিধানসভা নেই, ঠিক আছে। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো বিধানসভা নেই, দিয়ে দিল্লি, পুদুচেরি, জম্মু কাশ্মীর আর একটা অন্য কিছু দিয়ে দিল, কেমন? চলো, এই প্রশ্ন এসেছিল যে 1928 সালে গুজরাটে অনুষ্ঠিত বিখ্যাত বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল? বলো, সর্দার বল্লভভাই প্যাটেল। বলবা বারদৌলি সত্যাগ্রহের প্রধান কারণ ছিল ব্রিটিশদের ভূমি কর প্রায় 30% বৃদ্ধি করেছিল ব্রিটিশরা, সেই নিয়েই কিন্তু একটা কৃষক বিদ্রোহ ছিল এই বারদৌলি সত্যাগ্রহ বা আন্দোলন। আর যেই আন্দোলনে জনগণরাই কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়ে দিয়েছিল, ঠিক আছে। সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহ মানব, তাই না? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কারণ প্রশ্নটা যেহেতু সর্দার বল্লভভাই প্যাটেল নিয়ে এসেছে, হয় এই তথ্যটা, মানে সামনের শিফটগুলোতে তুমি দেখবে যে হয় তোমার প্রশ্ন আসবে যে জাতীয় আন্দোলন থেকে, না হলে এই সর্দার বল্লভভাই থেকে, ঠিক আছে। তাহলে জাতীয় আন্দোলন বলে টপিক তোমাদের অলরেডি পিডিএফ দেখো টেলিগ্রামে দিয়ে দিয়েছি, না হলে আমি আবার ইউটিউবে তোমাদের করিয়ে দেবো, কেমন? আচ্ছা দেখো, তা সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলে। তিনি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, তিনি 562টি দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে একত্রিত করেছিলেন। তাঁর স্মৃতিতে নির্মিত হয় বিশ্বের সর্বোচ্চ উঁচুতম একটা মূর্তি, যার নামে স্ট্যাচু অফ ইউনিটি। এবার বলো এটা কোথায় রয়েছে? চলো, এই প্রশ্ন এসেছিল যে যদি একটি ফাইল ইতিমধ্যেই কম্পিউটারে সংরক্ষিত থাকে, ঠিক আছে, একটা ফাইল কম্পিউটারে আছে, এবার তুমি কি করলে সেই ফাইলটিকে অন্য একটা জায়গায় নিয়ে যাবা, তার জন্য তোমাকে কি শর্টকাট ব্যবহার করতে হবে? প্রথমে তো তোমাকে ফাইলটা কপি করতে হবে, তারপরে পেস্ট করতে হবে। কপি করার জন্য Ctrl+C, আর পেস্ট করার জন্য Ctrl+V, অপশন বি, কেমন? চলে নাও, চটপট দেখে নাও। দাদা কপি করব, কপিতে সি, পেস্টে ভি। কপিতে সি, বলো আমার সঙ্গে মুখস্থ হয়ে যাবে এখানেই। কপিতে সি, পেস্টে ভি, কাটিংয়ে এক্স, কাইচির মতো কাটিংয়ে এক্স, আনডু করার জন্য জেড, আর রিডু করার জন্য ওয়াই। আনডুতে জেড, রিডুতে ওয়াই, সিলেক্টে এ, এসে সেভ, পিতে প্রিন্ট করো, এনে নতুন খোলো, ওতে সংরক্ষণ করো। আর এফে কি করো? নতুন শব্দ খুঁজে বার করো। এফ ফর বলতে পারো যে হচ্ছে কি, এফ ফর মানে আর কি ফাইন্ড, মানে খোঁজা আর কি, ঠিক আছে। বা বলতে পারো যে এফে খোঁজো। এইচে রিপ্লেস করো, আর বিতে বোল্ড করো, তাই না? আইতে ইতালিক বা বলতে পারো বাঁকাও, আইতে
বাঁকাও, ইউতে আন্ডারলাইন করো, টিতে নতুন ট্যাব খোলো, ডব্লুতে নতুন ট্যাব বন্ধ করো মানে বর্তমান ট্যাব বন্ধ করো। আর যদি তুমি অ্যাল্ট প্লাস ট্যাব যোগ করো মানে টেপো, তাহলে এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে যাওয়া মানে যেতে পারবে। অ্যাল্ট প্লাস F4 টিপলে পরে বর্তমান উইন্ডোজটা বন্ধ হয়ে যাবে। কেমন বুঝতে পারছো? মাথায় রাখবা। চলে আসো, দেখো এই প্রশ্ন এসেছিল যে সংসদের উভয় কক্ষে একটি বিল পাশ হওয়ার পর কে এটিকে আইনে পরিণত করার জন্য চূড়ান্ত সম্মতি দেন? তা সংসদে কোনো বিল পাশ হলে রাষ্ট্রপতি সম্মতি দেবে, তবেই না সেটা পাশ হবে, তাই না? অপশন গ রাষ্ট্রপতি। তো এবার এই রাষ্ট্রপতি রিলেটেড যেহেতু প্রশ্ন এসেছে, আমরা এবার চালাকি করে কি করব, রাষ্ট্রপতি রিলেটেড যে সমস্ত তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেখে নেব। প্রথমে ধারা দেখব, ঠিক আছে? এখানে কিন্তু ধারা দেখব। দেখো এই ৫৩ ধারাটা কি বলছে, যে ভারতের সমস্ত নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। ৭৪ বলছে যে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করেন। ৭৫ বলে যে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করবে। ১৫৫ বলে যে রাজ্যের গভর্নর নিয়োগ করবে রাষ্ট্রপতি। ১২৪ বলে যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি বা সহ বিচারপতি যারা হন তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করবে। ৮৫ বলে সংসদের অধিবেশন আহ্বান বা তোমার হচ্ছে মুলতবি করবেন রাষ্ট্রপতি, ঠিক আছে? ১১১ বলে যে সংসদে পাশ হওয়া বিল রাষ্ট্রপতির অনুমোদনের পরই কিন্তু পাশ হবে, যেটা প্রশ্ন এসেছে। তারপরে দেখো ১২৩ বলে যে সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন ১২৩-এ। ৮৩(২) বলে যে লোকসভা ভেঙে দিতে পারবো, রাষ্ট্রপতি বলেন। ১১০ বলে মানি বিলের সংজ্ঞা। ১১৭ বলে যে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া মানি বিল সংসদে উপস্থাপন করা যাবে না। আর ১১২ বলে আর্থিক বাজেট সংসদে পেশ করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে ২৮০ রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করতে পারেন। ৭২-এর দ্বারা রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন। আর ৩৫২ যদি জারি করে তার মানে জরুরি অবস্থা হয়েছে, কি ঠিক আছে? মানে জাতীয় জরুরি অবস্থা হয়েছে। ৩৫৬ মানে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। আর ৬০-এ অর্থনীতি মানে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন। এই প্রশ্ন এসেছিল যে ৩১শে মার্চ ২০২০ তারিখে ২০২০ মানে সরি ৩১শে মার্চ ২০২০ সালে ভারতীয় রেলওয়ের মোট রুটের দৈর্ঘ্য আনুমানিক কত ছিল, ঠিক আছে? তা এই সব প্রশ্ন অনেকেই কিন্তু ছেড়ে এসেছে, জানা নেই অনেকেরই, ঠিক আছে? তা মাথায় রাখবা যে হচ্ছে তোমার কত, যে ৬৭,৯৫৬ কিমি, ৬৭,৯৫৬ কিমি। তা দেখো ভারতীয় রেলপথ বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। আর বৈদ্যুতিক দিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আগের দিন পড়েছিলাম, তাই না? যে বিদ্যুৎ চালিত নেটওয়ার্কের দিক থেকে ভারত বিশ্বের ১ নম্বরে রয়েছে। কেমন মানে বিদ্যুৎ চালিত ট্রেনের দিক থেকে। আর দেখো ভারতীয় রেলওয়ের তথ্যানুসারে ভারতের বৃহত্তম রেলপথ রয়েছে তোমার এই উত্তরপ্রদেশে, এই তথ্যানুসারে ১৯-২০ অনুযায়ী। কেমন দেখে নিও, এই দুটো একটু দেখে রেখো। এসেছিল যে প্রাচীন দক্ষিণ ভারতীয় সঙ্গম সাহিত্য মূলত কোন ভাষায় রচিত হয়েছিল? সঠিক উত্তর তামিল হবে। তা এবার আমরা সঙ্গম সাহিত্য পুরোটাই আমরা বিস্তারিত পড়ে নেব। দেখো সঙ্গম সাহিত্য হলো দক্ষিণ ভারতের প্রাচীনতম তামিল সাহিত্য। এটি রচিত হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০ থেকে খ্রিস্টাব্দ ৩০০ পর্যন্ত সময়কালে। সঙ্গম শব্দের অর্থ হলো সভা বা সমিতি। ৩টি সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মাদুরাই শহরে। তা সঙ্গম সাহিত্যের মোট ৮টি প্রধান সংকলন এবং 10টি ছোট সংকলন রয়েছে। তা প্রধান সংকলন গুলোর মধ্যে আমরা 3টি আলোচনা করব। একটা হলো এট্টুর টোকাই, যার অর্থ হলো 8টি সংকলন, যার মধ্যে পুরাণার নুরু, তোমার হচ্ছে প্রতিরূপ পট্টু, তারপরে অহারার নুরু, নট্টি নাই, কুরুঞ্জি পাট্টু, এইগুলো রয়েছে। দেখো পতু পাট্টু এর মধ্যে 10টি গান রয়েছে। এতে রাজাদের প্রশংসা, যুদ্ধ, বীরত্ব, প্রাকৃতিক জীবন ইত্যাদি বিষয় রয়েছে। তোলকাপ্পিয়ম এটি সঙ্গম সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ। এতে ব্যাকরণ, সাহিত্য ও সমাজ জীবনের নিয়ম বর্ণিত রয়েছে। সঙ্গম সাহিত্যে দুটি মূল বিষয়বস্তু, একটা আকাম, পুরাম। আকাম কি রয়েছে? আকামের যে বিষয়গুলো রয়েছে প্রেম, আবেগ, সম্পর্ক, প্রকৃতি, নারী পুরুষের অনুভূতি। আর পুরামের মধ্যে যুদ্ধ, বীরত্ব, রাজা, সমাজ জীবন, উচ্চ উদারতা ও নীতি, এগুলো রয়েছে। আকামের উদাহরণ কোনটা? যেমন হচ্ছে অহানার নুরু আকামের মধ্যে পড়ছে। আর পুরানার নুরু, তারপরে হচ্ছে প্রতিরূপ পট্টু, এগুলো কিন্তু পুরামের মধ্যে পড়ছে। দেখো এট্টুর টোকাই প্রেম, বীরত্ব, সমাজ জীবন, সঙ্গম সাহিত্যের মূল সংগ্রহ এটি। পুরানা নুরুতে বীরত্ব, রাজা ও যোদ্ধাদের প্রশংসা, পুরাম বিষয়ক কবিতা রয়েছে। আর তোমার হচ্ছে প্রতিরূপ পট্টু, যাতে তোমার ওই রাজাদের কীর্তি, যুদ্ধ, জয়, বীরত্ব, ঐতিহাসিক তথ্য এগুলো রয়েছে। আর অহানা নুরুতে প্রেম ও আবেগপূর্ণ সম্পর্ক, আকাম মানে বিষয়ক কবিতাগুলো কিন্তু বর্ণিত আছে।
চলো, এই প্রশ্ন এসেছিল যে চীনের তুলনায় ভারতের সাথে নিচের কোন দেশের স্থল সীমান্ত দীর্ঘ রয়েছে। তা চীনের তুলনায় তুমি তো জানোই যে বাংলাদেশ হয়ে যাবে সঠিক উত্তর দাদা। যে ভারতের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমানাটা রয়েছে বাংলাদেশের সঙ্গে, ওই 4096 কিলোমিটার পর্যন্ত। আর যদি বলি যে ভারতের দ্বিতীয় দীর্ঘতম যে স্থল সীমানাটা, সেটা কিন্তু চীনের সাথে রয়েছে, প্রায় 3488 কিমি। ভারতের সঙ্গে পাকিস্তানের ওই 3323 কিলোমিটার সীমানা রয়েছে। নেপালের সাথে রয়েছে 1751 কিলোমিটার। মায়ানমারের সাথে রয়েছে তোমার ওই 1643 কিলোমিটার। ভুটানের কথা বললে ভুটানের সাথে রয়েছে 699 কিলোমিটার। আফগানিস্তানের সাথে সবথেকে কম 106 কিলোমিটার রয়েছে। তো দেখো, ভারতের মোট আন্তর্জাতিক স্থল সীমানা প্রায় 15,106 কিলোমিটার। আচ্ছা, এখানে দেখে নাও যে বাংলাদেশের সাথে ভারতের কোন কোন রাজ্যের সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম। নেপালের সাথে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড। ভুটানের সাথে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ আর আসাম। দেখো, এই প্রশ্ন এসেছিল যে আলাউদ্দিন খলজি নিম্নলিখিত কোন বিখ্যাত অর্থনৈতিক নীতি বাস্তবায়ন করেছিলেন। তাহলে আমরা কিন্তু আগে পড়ে এসেছি যে দিল্লি সুলতানতের মধ্যে কিন্তু পড়েছি যে সঠিক উত্তর কি বাজার নিয়ন্ত্রণ নীতি হবে সঠিক উত্তর। সেই জন্য এটার আর ডিটেলস কিন্তু আমি তুলে নিই। চলো, এই প্রশ্ন এসেছিল যে গ্রীষ্মকালীন অয়নকাল মূলত 21শে জুন কোথায় ঘটে। উত্তর গোলার্ধে ঘটে। দেখো, গ্রীষ্মকালীন অয়নকাল সাধারণত 21শে জুন ঘটে। এই দিনে উত্তর গোলার্ধে বছরের সব থেকে বড় দিন 21শে জুন সূর্যের কিরণ কর্কট ক্রান্তি রেখার উপর লম্বাভাবে পড়ে। গ্রীষ্মকালীন অয়নকালে দক্ষিণ গোলার্ধে তোমার হচ্ছে কি বছরের সবচেয়ে ছোট দিন হয়। আর শীতকালীন অয়নকালে সাধারণত 22শে ডিসেম্বর ঘটে শীতকালীন অয়নকাল, যেখানে তোমার হচ্ছে সূর্যের কিরণ মানে মকর সংক্রান্তি রেখার উপর লম্বাভাবে পড়ে। বিষুব বছরে দুইবার ঘটে, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। বিষুব সময় পৃথিবীর সর্বত্র দিন আর রাত সমান থাকে। 21শে মার্চকে বসন্ত বিষুব আর 23শে সেপ্টেম্বরকে শরৎ বিষুব বলা হয়। 21শে জুন উত্তর মেরু অঞ্চলে 24 ঘন্টা দিন থাকে। আর তোমার এই 22শে ডিসেম্বর উত্তর মেরু অঞ্চলে 24 ঘন্টা রাত থাকে। দেখো, পরের প্রশ্ন এটা এসেছিল যে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল অর্থাৎ ক্যাট কোন আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। তা সেটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন 1985 দ্বারা, তাই না। তো দেখো, ক্যাট প্রতিষ্ঠিত হয় 1985-তে। তোমার এই প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন 1985 দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটা সংবিধানের ধারা 323-এর এতে বর্ণিত আছে ক্যাট সম্পর্কিত তথ্য। আর এর প্রধান বেঞ্চ বা বলতে পারো সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। আর ক্যাট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সার্বিক সংক্রান্ত মামলা বিচার করে। ক্যাটের প্রধানকে চেয়ারম্যান বলা হয়। আর হচ্ছে মানে তোমার হচ্ছে ক্যাটের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যেতে পারে। এসেছিল যে তারা মাছের জল ভাস্কুলার সিস্টেমের প্রাথমিক কাজ কি। তা কি চলাফেরা ও শিকার ধরা। দেখো, তোমাদের ওই এনসিইআরটির নবম শ্রেণীর যে জীব বৈচিত্র্য সমূহ বলে যে অধ্যায়টা রয়েছে, সেখান থেকে কিন্তু প্রশ্নটা তুলেছে। তা আমরা দেখো প্রাণী রাজ্য পুরোটাই কিন্তু এখানে তোমাকে সহজ করে আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও। প্রথমেই আসি পরিফেরা। পরিফেরার মধ্যে তোমার ইউপ্লেকটেলা, এটা সাইকন হবে, হ্যাঁ, সাইকন, স্পঞ্জিলা, এগুলো সবই পরিফেরার মধ্যে পড়ছে। আর এদের বিশেষ বৈশিষ্ট্য হলো দেহে অসংখ্য ছিদ্র থাকে, দেহে ক্যানাল সিস্টেম থাকে, টিস্যু ও অঙ্গ প্রকৃতভাবে গঠিত হয় না। অধিকাংশই মানে এই পরিফেরার মধ্যে অধিকাংশই তোমার হচ্ছে সমুদ্রবাসী, মানে সমুদ্রে বাস করে। কাজ কি, ওই দাদা জল থেকে খাদ্য গ্রহণ করে আর সমুদ্রের জলে পরিশোধনে সাহায্য করে। চলে আসি এক নালীদেহী, যাকে সিলেন্টেরাটা বলা হয়। হাইড্রা সামুদ্রিক যে অ্যানিমল রয়েছে সেগুলো পড়ছে। এদের বিশেষ বৈশিষ্ট্য হলো দেহ থলির মতো হয়, তোমার হচ্ছে নিডোব্লাস্ট থাকে আর কি, একটি মাত্র মুখ বা গহ্বর থাকে। আর রেডিয়াল সিমেট্রি দেখা যায়। কাজ হলো কি ওই নিডোব্লাস্টের সাহায্যে শিকার ধরে ও আত্মরক্ষা করে। প্লাটিহেলমিনথিসের কথা বলি। এদের মধ্যে রয়েছে প্লানেরিয়া, যকৃৎ কৃমি, ফিতা কৃমি। বিশেষ বৈশিষ্ট্য হলো দেহ চ্যাপ্টা হয়, অধিকাংশই পরজীবী, দেহ গহ্বর নেই। কেমন মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, হ্যাঁ, এদের কিন্তু দেহ গহ্বর নেই। কাজ কি অন্য প্রাণীর শরীর থেকে পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকা, অর্থাৎ পরজীবিতা বলবা। নিমাটোডার মধ্যে রয়েছে তোমার হচ্ছে কি অ্যাসকারিস, তারপরে উচেরেরিয়া। আর এদের বিশেষ বৈশিষ্ট্য দেহ নলাকার, লম্বা হয়, দেহে তোমার এই ছন্দ দেহ গহ্বর থাকে। আর অনেকেই কিন্তু পরজীবী এদের মধ্যে। বিশেষ ভূমিকা বা কাজ হচ্ছে অনেক প্রজাতির মানুষ বা প্রাণীর শরীরে রোগ সৃষ্টি করে এরা। অ্যানিলিডার মধ্যে যদি বলি, অ্যানিলিডার মধ্যে তোমার এই নেরিস কেঁচো যোগ রয়েছে।
দেহ খণ্ডিত হয়, সত্যিকারের দেহ গহ্বর আছে, রক্ত সঞ্চালন তন্ত্র উন্নত এদের, কেমন। আর কাজ হচ্ছে কি আর্থওয়ার্ম, যেটা মাটির, তুমি তো জানোই যে কেঁচো কি করে, ওই তোমার হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে। আর লিচ চিকিৎসার ক্ষেত্রে তোমার ব্যবহৃত হয়। আর্থাপোডা কি দাদা? আর্থাপোডার মধ্যে তোমার ওই পড়ছে চিংড়ি, আরশোলা, মাকড়সা, কাঁকড়া বিছে। বৈশিষ্ট্য হলো প্রাণী জগতের সব থেকে বড় পর্ব এটা। সন্ধিযুক্ত পা আছে দেহে, তোমার ওই কি ওই তোমার হচ্ছে কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল থাকে। আর এদের হচ্ছে ভূমিকা কি, অনেক পোকামাকড় পরাগায়নে সাহায্য করে, কিছু পোকা রোগ ছড়ায় যেমন মশা। মোলাস্কার মধ্যে অক্টোপাস, শামুক, ঝিনুক। দেহ নরম হয়, অধিকাংশই খোলস, মানে অধিকাংশরই কি থাকে, খোলস থাকে। দেহ 3টে ভাগে বিভক্ত হয়। আর মোলাস্কার কাজ কি দাদা? অনেক মোলাস্কা খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, মুক্তা উৎপাদনেও কিছু প্রজাতির মোলাস্কা ব্যবহৃত হয়। একাইনোডার্মাটা, যার মধ্যে তারা মাছ, এটা পরীক্ষা এসেছে। তারা মাছ সমুদ্র শশা, সমুদ্র আর্চিন। এদের বিশেষ বৈশিষ্ট্য হলো দেহে কাঁটাযুক্ত ত্বক থাকে, শুধুমাত্র সমুদ্রেই বাস করে এরা। আর তোমার হচ্ছে কি এই যে তোমার ওয়াটার ভাস্কুলার সিস্টেম মানে থাকে আর কি, তাই না। আর হচ্ছে টিউব ফিটের সাহায্যে চলাফেরা ও খাদ্য সংগ্রহ করে। দেখো প্রোটোকর্ডাটার মধ্যে তোমার এই একটা উদাহরণ মাথায় রাখবা যে বেলানো গ্লোসাস, বিশেষ বৈশিষ্ট্য দেহ নোটোকর্ড থাকে। মেরুদণ্ড প্রাণীর পূর্বপুরুষ এরা। আর অধিকাংশ সমুদ্রবাসী প্রাণীর বিবর্তন বোঝার জন্য গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। এরপরে মেরুদণ্ড পক্ষী ঠক্ষী আছে, সেগুলো তোমরা পারবা, মেরুদণ্ড অমেরুদণ্ড পক্ষী, সেই জন্য সেগুলো তুলিনি, কেমন। দেখো এই প্রশ্ন এসেছিল যে যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক পদার্থবিদ্যার কোন নীতির উপরে কাজ করে বলো? পাস্কেলের সূত্রের উপরে কাজ করে, তাই না। যে হাইড্রোলিক ব্রেক কাজ করে পাস্কেলের সূত্রানুযায়ী, যেখানে তরলে চাপ সব দিকে সমানভাবে ছড়ায়। পাস্কেলের সূত্র ব্যবহার করেই হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক প্রেস এগুলো কিন্তু তৈরি হয়েছে। বার্নৌলির সূত্রের কথা যদি বলি, মানে বার্নৌলির নীতির কথা বললে পরে তরলের বেগ চাপ, মানে তরলের বেগ বাড়লে চাপ কমে যায়, তাই না। আর বার্নৌলির নীতি ব্যবহার করে বিমানের উড্ডয়ন, মানে উড্ডিন বলতে পারো, যে স্প্রে মেশিন, তারপরে যে কার্বোরেটর, এগুলো কিন্তু ব্যবহৃত হয়। আর আর্কিমিডিসের নীতি বলে যে কোনো বস্তু তরলে নিমজ্জিত হলে তা মানে সে তার সেই পরিমাণ জলটাকে আর কি, বা বলতে পারো তরলকে সরিয়ে দেয়, তাই না। সেইটা আমরা পড়ে নিয়েছি। আর আর্কিমিডিসের নীতি ব্যবহার করেই জলে ভাসার যে জাহাজগুলো, সাবমেরিন বা তোমার হচ্ছে হাইড্রোমিটার, এই সমস্ত আর কি আর্কিমিডিসের নীতির উপরে কাজ করে, কেমন। আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্র দেখো, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আর যেখানে তোমার হচ্ছে রকেট কাজ করে নিউটনের তৃতীয় সূত্রের উপরে, বন্দুক ওই গুলি ছুড়লে পেছনের দিকে চলে আসে, তাই না। দেখো এই প্রশ্নটা এসেছিল যে থাওয়াল চাঁদ গেহলট সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। তা তিনি হচ্ছেন কর্ণাটকের 19তম রাজ্যপাল ছিলেন, তিনিই কর্ণাটকের প্রথম রাজ্যপাল হিসাবে মধ্যপ্রদেশ থেকে এসেছিলেন। তা কোনটা সত্য কোনটা মিথ্যা, নাকি দুটোই সত্য, সেটা জানতে চাই। যে সঠিক উত্তর হবে দাদা শুধুমাত্র এ সঠিক, মানে তিনি কর্ণাটকের 19তম রাজ্যপাল ছিলেন, এটা সঠিক তথ্য। কিন্তু তিনি কর্ণাটকের প্রথম রাজ্যপাল ছিলেন, এটা ঠিক নয়। তিনি মধ্যপ্রদেশ থেকে এসেছিলেন ঠিকই, কিন্তু তিনি হচ্ছেন মাথায় রাখবেন, মানে কর্ণাটকের প্রথম রাজ্যপাল ছিল মহারাজা ওই জয়চাম রাজেন্দ্র ওয়াদিয়র, ঠিক আছে। তাই এই 2 নাম্বার বিবৃতিটা সত্য নয়। দেখো আমি বলবো এই টাইপের প্রশ্নগুলো তুমি স্কিপ করে দেবে, কারণ এই মুহূর্তে বা তোমার ওই সমস্ত রাজ্যের যে প্রথম থেকে শেষ পর্যন্ত রাজ্যপাল কে ছিল, কততম রাজ্যপাল, সেই সব মাথায় রাখা কিন্তু খুবই কষ্টকর। তাই বলবো এইসব তথ্য তুমি ছেড়ে দিবা, মানে এই প্রশ্নগুলো। দেখো এই প্রশ্ন এসেছিল যে ডাল্টনের পারমাণবিক তত্ত্বের ব্যর্থতার প্রধান কারণ কী ছিল, বিশেষ করে উপপারমাণবিক কণা আবিষ্কারের প্রেক্ষাপটে। তাহলে এইটুকু দেখেই বুঝে গেছো উত্তর কী হবে, যে বা উপপারমাণবিক কণা আবিষ্কারের প্রেক্ষাপটে ডাল্টন বলেছিল যে পরমাণু অবিভাজ্য, তাই না, পরমাণুকে ভাঙা যায় না। তাহলে পরমাণু অবিভাজ্য নয়, এইটাই আমাদের সঠিক উত্তর হবে, কেমন। বাকিগুলো কিন্তু আমরা যাব না, কারণ অবপারমাণবিক কণার কথার জন্য কিন্তু এই অবিভাজ্য শব্দটাই আমরা ব্যবহার করব। কারণ দেখো ডাল্টনের পরমাণুদের স্বীকার্যগুলো কী ছিল, ডাল্টন বলেছিল যে সকল পদার্থই পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরমাণুগুলো অবিভাজ্য কণা, এটা বলেছিল কিন্তু, তাই না, যাদের রাসায়নিক বিক্রিয়ায় ধ্বংস বা সৃষ্টি করা যায় না। একটি নির্দিষ্ট মৌলিক পদার্থের সকল পরমাণুগুলোর ভর ও রাসায়নিক ধর্ম একই হয়, বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলোর ভর ও রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন হবে। পরমাণুগুলো ক্ষুদ্র পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। একটি নির্দিষ্ট যৌগে উপস্থিত পরমাণুগুলোর সংখ্যা ও প্রকৃতি নির্দিষ্ট হবে, তাই না। এই সকল বিবৃতি বলেছিল, অবশ্যই পড়ে নিও। দেখো 2025 সালে জুলাই মাসে তুরস্ক 970 কেজি ওজনের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করেছে, নাম কি? তার নাম হচ্ছে সোমার, কেমন। কারেন্ট অ্যাফেয়ার্স, এই জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একটু পড়ে নিও, পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, কেমন। মানে
এক্সট্রা করে দিয়ে দিচ্ছি যে ইম্পর্টেন্ট তথ্যগুলো, এই টাইপের যে তথ্যগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। কেমন? দেখো এই প্রশ্ন এসেছিল যে ভারতীয় সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত তিব্বতী বর্মন ভাষা পরিবারের একমাত্র প্রধান ভাষা কি? তা তিব্বতী হবে সঠিক উত্তর। দেখো শিডিউলগুলো একটু দেখে নাও, তপশিলি বা শিডিউলগুলো প্রথম শিডিউলে রয়েছে প্রত্যেকটি রাজ্য কেন্দ্রায়িত অঞ্চলের নাম ও তাদের সীমান্ত মানে সীমানা সংজ্ঞায়িত করা। আচ্ছা, দ্বিতীয় তপশিল দেখো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং হচ্ছে তোমার এই প্রধান বিচারপতি সংসদের সদস্যদের বেতন ও পেনশন নির্ধারণ করে। তৃতীয় শিডিউলে রয়েছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সংসদের যে সমস্ত সদস্য সদস্য রয়েছে তাদের শপথ ও বা বলতে পারো যে অঙ্গীকার পত্রের নকশার সঙ্গে জড়িত। চতুর্থ শিডিউলটা হচ্ছে প্রতিটি রাজ্য ও কেন্দ্রায়িত অঞ্চলের জন্য লোকসভা আসনের সংখ্যা নির্ধারণ করে। পঞ্চম শিডিউল হচ্ছে তোমার ওই কেন্দ্রায়িত অঞ্চল ও রাজ্যগুলির উপজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর সংরক্ষণ ও প্রশাসনিক নিয়মের সঙ্গে জড়িত। ষষ্ঠ শিডিউল তোমার দেখো যে হচ্ছে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরার জন্য স্বশাসিত বা বলতে পারো স্বায়ত্তশাসিত অঞ্চল ও জেলা কাউন্সিলের প্রশাসনের সঙ্গে জড়িত। সপ্তম শিডিউলে কেন্দ্র ও রাজ্য সরকার কোন কোন বিষয় নিয়ন্ত্রণ করবে সেটা রয়েছে বর্ণিত। আর অষ্টম শিডিউলে বর্তমানে তোমার যে 22টি ভাষা স্বীকৃত, যার মধ্যে হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, তিব্বতী, তারপরে বার্মা এই সমস্ত ভাষাগুলো রয়েছে। কেমন? তাই এই শিডিউলগুলো অবশ্যই পড়ে নিও। দেখো এই প্রশ্ন এসেছিল যে চতুর্থ প্রজন্মে কম্পিউটারে কোন প্রাথমিক ইলেকট্রনিক উপাদান বা প্রযুক্তি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে আইসি বলে তো, ইন্টিগ্রেটেড সার্কিট। তো দেখো প্রথম প্রজন্ম যেটা হচ্ছে 1940 থেকে 56, এই সময়কালটা পড়ছে প্রথম প্রজন্মের মধ্যে, যেখানে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো, ধীর এবং বেশি বৈদ্যুতিক খরচ হতো। দ্বিতীয় প্রজন্ম 56 থেকে 63, যেখানে ট্রানজিস্টর ব্যবহার করা হতো, দ্রুত ও কম বিদ্যুৎ খরচ হতো। তৃতীয় প্রজন্ম হচ্ছে তোমার 64 থেকে 71 পড়ছে, যেখানে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করে ছোট আকার ও দ্রুত তোমার হচ্ছে চলতো। আর চতুর্থ প্রজন্ম যেটা হচ্ছে তোমার এই 71 থেকে বর্তমান পর্যন্ত চলছে, যেখানে মাইক্রো প্রসেসর ব্যবহার করে তোমার হচ্ছে পোর্টেবল এবং উচ্চ ক্ষমতা সম্পূর্ণ। পঞ্চম প্রজন্মের কথা যদি বলো, বর্তমান এবং ভবিষ্যতে যে তোমার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বা প্যারালাল প্রসেসিং ব্যবহার করে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সম্পূর্ণ আর কি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। কেমন? দেখো এই প্রশ্নটা এসেছিল যে ভারতের প্রথম কোন হাইকোর্ট আদালতের কার্যক্রম রেকর্ডিং এবং ট্রান্সক্রিপশন এর জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? তা সেটা হচ্ছে কেরালা হাইকোর্ট হবে সঠিক উত্তর। দেখো ভারতের কেরালা হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে তার অধীন যে সমস্ত জেলা আদালতে এআই ভিত্তিক স্পিচ টু টেক্সট টুল ব্যবহার করে সাক্ষীদের বিবৃতি রেকর্ড এবং ট্রান্সক্রাইব করা হবে। দিল্লি হাইকোর্টও কিন্তু এই এআই প্রযুক্তি ব্যবহার করে তোমার এই স্পিচ টু টেক্সট পাইলট চালু করেছে, যেখানে দিল্লির নিস তাজারি কোর্টে একটি হাইব্রিড কোর্ট রুম চালু করা হয়েছে, যেখানে এআই বক্তৃতা থেকে একে টেক্সটে রূপান্তরের সুবিধা দেয়। আর সুপ্রিম কোর্টও এআই প্রযুক্তিতে তোমার ওই লাইভ ট্রান্সক্রিপশন পরীক্ষামূলকভাবে চালু করেছে। ভারতীয় সর্বোচ্চ আদালতেও তোমার এআই এনএলপি প্রযুক্তি ব্যবহার করে সাংবিধানিক বেঞ্চ মোকাবিলায় বক্তৃতা ট্রান্সক্রাইব করার একটি প্রকল্প পরীক্ষামূলকভাবে শুরু করেছে। কেমন? দেখো এই প্রশ্ন এসেছিল যে তোমার এই সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীতে বর্ষা মৌসুমে প্রচুর জল প্রবাহিত হওয়ার প্রধান কারণ কি? এরকমই একটা প্রশ্ন এসেছিল। তার সঠিক উত্তর বরফ সমানভাবে গলে যাওয়ার কারণে হয়। কেমন? তা দেখো আর দুটো প্রশ্ন আমি পেয়েছি এই টাইপের, এই প্রশ্ন এসেছিল যে সাম্প্রতিক সময়ে ভারতের বৈদেশিক সরাসরি বিনিয়োগ এফডিআইতে 74 থেকে কতই বৃদ্ধি পেয়েছে? 100 হয়েছে। কেমন? আর একটা এটা এরকম ছিল যে কোন রাজ্যের কৃষিতে তোমার কৃষিতে কাটা ও পুড়িয়ে ফেলা পদ্ধতি যেটা হচ্ছে কুরুভা নামে পরিচিত, সেটা ঝাড়খণ্ড। কেমন? এই কটা প্রশ্ন আমি পেয়েছি। আর আমি তোমাদের প্রথম পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো হলো সেগুলো অ্যানালাইসিস করে দেখলাম যে সামনে পরবর্তী সময়ে তোমাদের আরও কিন্তু বেশ কিছু টপিক পড়তে হবে। তা সেই টপিকগুলো কিন্তু আমি তোমাদের পরপর সাজিয়ে পিডিএফগুলো তোমাদের হচ্ছে আগেই তোমাদের যে ফুল রেলওয়ে গ্রুপটির জন্য একটা জিকে পিডিএফ দিয়েছিলাম না, যেটা তোমাদের পড়তে হয়নি অবশ্য, সেই পিডিএফের মধ্যে থেকে কিন্তু সেই টপিকগুলো রয়েছে। আমি তোমাদের দেখো গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, এবং তারপরে সেখান থেকে বাছাই করে কিছু আপডেটেড করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সহ সেই পিডিএফগুলো তোমাদের আবার আমি আলাদা আলাদা করে আর কি তোমাদের টেলিগ্রামে যারা এনটিপিসি গ্রুপে যুক্ত আছো তোমাদের এই গ্রুপে কিন্তু দিয়ে দেবো। কেমন? সবাই কিন্তু যাদের সামনে পরীক্ষা অবশ্যই তোমরা কিন্তু এইগুলো পড়ে যেও। আর যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য পড়ছো তোমরা কিন্তু অবশ্যই এগুলো পড়বে। কেমন? আর কোনো সমস্যা থাকলে সেটা আমাকে জানাবে। আর তোমরা সকলেই ভিডিওতে একটা কি বলবো লাইক করে দিও, সাথে থেকো, তাহলে আমার আরও ভালো লাগে, আরও ক্লাস আনতে ইচ্ছা করে। বুঝতে পারছো? যাই হোক, সবাই ভালো করে পড়ে। রাখছি। জয় হিন্দ।